আচ্ছা, আমরা শুরু করি। দেখি পরে কে কে জয়েন করে। আচ্ছা, ডিসপ্লেতে কি কিছু দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, গত দিনে যে প্রোগ্রাম দেয়া হয়েছিল ওগুলো কি বাসায় প্র্যাকটিস করছিলেন সবাই? আসলে স্যার করে ওঠা হয়নি এবার আমার স্কুলে একটু ব্যস্ততা ছিল তো, পরীক্ষা শুরু হয়েছে এই জন্য। আচ্ছা, এমডি রাকিবুল ইসলাম, আপনার নাম কয়টা তোলা আছে দেখেন তো। এই যে এমডি রাকিবুল ইসলাম এখানে আছে, আবার রাকিবুল ইসলাম এখানে, দুইজন আছে স্যার নাকি? কি করবো, যেখানেই যাই দেখি রাকিব 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 ভরে যায়। আমি তো 4 নাম্বার আলা রাকিব। ও, এইটা আপনার খাতা। এই যে আমি সেই জন্য আপনার খাতা দেখছি। আমি ইনি পরীক্ষা দেয় নাই, বুঝতে পারছেন? এই জন্যই আপনার খাতাটা হয়েছে। দেখলাম, আমি দেখছি আপনি যে ফাইলটা আবার সেন্ড করছিলেন ওটা আমি অলরেডি দেখছিলাম, বুঝতে পারছেন? এই রাকিব হাসান হচ্ছে কি আপনার পরীক্ষা দেয় নাই, বা এনার খাতা আমি পাই নাই, আপনারটা পাইছিলাম। এখন কোন রাকিব হাসান ইসলাম সেটা তো আর কি বলবে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে পাইথনের হচ্ছে পঞ্চম অধ্যায়, ব্রাঞ্চিং স্ট্রাকচার। তো এগুলা মোটামুটি, আচ্ছা আপনারা প্রোগ্রামিং একদমই কোনো ধারণা নাই এরকম কেউ কি আছেন? মানে একদম প্রথম করতেছেন, আগে কোনোদিন প্রোগ্রাম চোখে দেখেন নাই বা জিনিস কি বোঝেন না, এরকম কেউ আছেন? জি স্যার, আমি আসছি। আচ্ছা আচ্ছা। তো যারা প্রোগ্রামিং আমরা করছি তাদের পরিচিত কিছু টপিক আছে, যেমন এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট কিছু আছে, হ্যাঁ। তো যাই হোক, আমরা শুরু থেকে শুরু করি। তো আমাদের প্রথমে এই চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার। তো এই প্রোগ্রামিং এ ব্রাঞ্চিং স্ট্রাকচার হচ্ছে এমন একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা যা কোনো নির্দিষ্ট সত্ত্বের উপর ভিত্তি করে প্রোগ্রামারকে ভিন্ন ভিন্ন পথে চলার নির্দেশ দেয়। বুঝা গেছে? এর মূলত এর মাধ্যমে প্রোগ্রাম সিদ্ধান্ত নেয় যে কোন সত্ত্বে কোন কোড রান করবে এবং কোনটি এড়িয়ে যাবে। ঠিক আছে? মূলত সহজ ভাষায় বলতে গেলে পারে আমরা বিভিন্ন যে সত্ত্ব দিই, যেমন দেখা গেল যে একটা কন্ডিশন আমি দিব যে এ বি থেকে বড় হবে কিনা, যদি বড় হয় তাহলে পরে কি হবে, না বড় হলে কি হবে। এই হচ্ছে মূলত হচ্ছে গিয়ে এই ব্রাঞ্চিং স্ট্রাকচারেরই। তো এর মধ্যে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্লো কন্ট্রোল। ঠিক আছে? তো প্রোগ্রামিং এ ফ্লো কন্ট্রোল মূলত সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোড কিভাবে কোন ক্রমে এক্সিকিউট হবে অর্থাৎ চালু হবে তা নির্ধারণ করে। তো এখানে আমরা হচ্ছে দুই ধরনের দেখতেছি, একটা হচ্ছে ব্রাঞ্চিং আর একটা হচ্ছে লুপিং। এখন লুপ যেটা, এটা হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস যে যেটা একই কাজ বারবার হবে। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম দিলাম, প্রোগ্রামকে বললাম যে তুমি শুধু যোগই করে যাবা। ঠিক আছে? ওই লুপের মধ্যে যখন যাবে তখন ওর কাজ হবে শুধু যোগ, মানে কন্ডিশন যদি মানে তাহলে পরে যোগের কাজ যোগই করবে, বা আদার্স যে কোনো কাজ দিলে ওই লুপের কাজ হচ্ছে ঘুরে ফিরে ওইটাই করবে। তো যাই হোক, আমরা থিওরি অতটা না বুঝে আমরা প্র্যাকটিক্যালে যাব এবং যে দেখবো যে এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো এর মূলত হচ্ছে এখানে যে কয়টা সংজ্ঞা আছে এগুলো আপনারা পড়ে ফেলবেন, যে কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো কাকে বলে, কয়টা আছে। আহ, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস, এটা একটা হাইফেন মাঝখানে হবে। তারপরে এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এলস ইফ, এর শর্ট ফর্মে এরকম লিখছে। এরপর একটা হচ্ছে নেস্টেড ইফ। ঠিক আছে? তো নেস্টেড ইফ এটা আমরা পরে যাব। আমাদের ম্যাক্সিমাম লাগে হচ্ছে কি এই তিনটা, মানে আমাদের বেসিক প্রোগ্রাম করতে প্রথম তিনটা হচ্ছে আমাদের কাজে লাগে। তো দেখি আমরা আসলে মানে
প্রোগ্রাম করে আমরা হচ্ছে দেখব যে এই জিনিসগুলো আসলে কি। ঠিক আছে? তো এখন দেখেন এটা কিভাবে কাজ করতেছে। আমার একটা ইফ স্টেটমেন্ট মানে ইফ কন্ডিশন যদি আমি দিই, দেখা হলো এই যে একটা কন্ডিশন দিলাম এ বি থেকে বড় কিনা, এটা এই কন্ডিশন আমি হচ্ছে দিলাম। ঠিক আছে? অর্থাৎ আমি একটা প্রোগ্রাম দিলাম যেটা হচ্ছে গিয়ে এ বি থেকে বড় কিনা এটা। যদি বড় হয় তাহলে পরে সরাসরি প্রসেসে চলে যাবে। প্রসেসে যে কাজ করবে সেটা হবে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে একদম প্রোগ্রাম শেষে চলে যাবে বা আদার্স যে কাজ করতে বলবো ওইটাতে করবে। তো আমরা একটা প্রোগ্রাম করে দেখি যে মূলত এটা কি কাজ করতেছে সরাসরি। তো এজ অর্থাৎ আমরা বয়স একটা দিব। অর্থাৎ আহ, আমরা এমন একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার বয়স দিলে পারে আপনি অ্যাডাল্ট কিনা ওইটা হচ্ছে গিয়ে আমাকে বলে দেবে। ঠিক আছে? তো প্রথমে আমরা এজ ডিক্লেয়ার করে নিলাম, একটা এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার ভেরিয়েবল। এখানে আমি হচ্ছে কি 16 রাখলাম, যে বয়স আমি 16 দিয়ে নিলাম, অর্থাৎ ইউজারের কাছ থেকে আমি দিলাম না। আপনি ইচ্ছা করলে ইউজারের কাছ থেকেও নিতে পারেন। তো যাই হোক, তো এখানে আমি ইফ স্টেটমেন্ট আমি লিখতেছি। ঠিক আছে? এখানে অলরেডি এই কম্পাইলারটা দেখি খুব ভালো কাজ করতেছে, মানে অলরেডি আমি কি প্রোগ্রাম করতে যাচ্ছি ও বুঝে ফেলতেছে আর কি। তো যাই হোক, আমার লেখার হলো কষ্ট কম হলো। এখানে হচ্ছে ইফ দিলাম একটা কন্ডিশন। কন্ডিশন হচ্ছে এই বয়সটা 18 থেকে বড় কিনা দিয়ে, দেখেন একটা ক্লোন দিছি, এখানে একটা ক্লোন আছে। ঠিক আছে? দিয়ে আমরা ইন্টার দিয়ে নিচের লাইনে যাব। এখানে আমরা প্রিন্ট করতে চাচ্ছি অর্থাৎ এখানে প্রোগ্রামটা এরকম বলতেছে, এখানে কন্ডিশনটা এরকম যে এজ 18 থেকে বড় কিনা। যদি বড় হয়, আমরা 18 বছরের থেকে যদি বড় হয় তাহলে আমরা জানি যে অ্যাডাল্ট। ঠিক আছে? এরপরে যদি আমার এই 18 বছর বয়সের, মানে আমি তো এজ দিচ্ছি দেখেন 16, 18-র নিচেও তো আরো বয়স আছে। তো সেক্ষেত্রে আমি আর একটা শর্ত লিখতেছি, এলস। এলস দিলাম। তো এই ক্ষেত্রে দেখেন যে ইউ আর টিনেজার। ঠিক আছে? তো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, রান করার পরে দেখেন এখানে শো করতেছে ইউ আর টিনেজার, কারণ আমি এই যে এখানে 16 নিছি। 16 যদি দিই তাহলে পরে আমি এখানে টিনেজারই করতেছি। আচ্ছা, কথার কথা, আমি এখানে 16-র পরিবর্তে আমি হচ্ছে 26 যদি দিই, 26 দিলে এই প্রোগ্রামটা যদি রান করি, দেখেন ইউ আর অ্যাডাল্ট দেখাচ্ছে। তাহলে মূলত কেউ কি বলতে পারবেন যে এইখানে কি কাজ করলো? কারোর মাথায় কি এটা মানে ক্যাচ করতে পারছেন যে এখানে কি কাজটা হয়েছে? জি স্যার, এখানে যেটা বুঝতে পারলাম যে এখানে প্রথমে 16 বছর দিয়েছেন, 18-র কম, এই জন্য টিনেজার প্রিন্ট করেছে। আর এখন আবার 26 দিলেন, এখন যদি আপনি রান করেন তখন দেখাবে অ্যাডাল্ট। হ্যাঁ, কিন্তু আমরা দেখেন 18 থেকে বড়। ইফের এই জায়গায় একটা কন্ডিশন দিছি, কিন্তু এলস এর এখানে হ্যাঁ, কোনো কন্ডিশন আছে? না, ইলসের কন্ডিশন যদি না হয় তাহলে এটা তাহলে হবে, এলস এরকম এর বলতেছে। কন্ডিশন। অর্থাৎ আমাদের সহজ ভাষায় বলতে গেলে আমরা এই ইফের যে কন্ডিশন, প্রথমে যে কন্ডিশনটা দিব, এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে পরে এই মেসেজটা শো করবে, প্রোগ্রাম এই এলস এর কাছে যাবেই না, প্রোগ্রাম এখানেই শেষ। ইন কেস যদি আমাদের এই শর্ত যদি না মানে তাহলে পরে এই ইফের মধ্যেও যাবে না, সরাসরি এলস এর কাছে এসে এটা প্রিন্ট করবে। ঠিক আছে? অর্থাৎ আমার প্রয়োজন অনুসারে ইফের মধ্যে যাচ্ছে, না হলে এলস এর মধ্যে যাচ্ছে, একসাথে কিন্তু দুইটা রান করতেছে না। আমার বয়স যদি 26 হয়, দেখেন ইউ আর অ্যাডাল্ট দিচ্ছে, ইউ আর টিনেজার এই মেসেজটা শো করতেছে না। দেখেন এই যে এখানে একটা মেসেজ শো করছে, তাই না? অর্থাৎ আমার প্রয়োজন অনুসারে আমার কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এবারে হচ্ছে যেইটাই কন্ডিশন ফুলফিল করবে ওই পর্যন্তই শেষ। যদি প্রথমটাই করে, প্রোগ্রাম মূলত আপনার হচ্ছে গিয়ে প্রথম থেকে শেষে আসে। আমাদের যেই
প্রোগ্রাম আমরা রান করতেছি, এটা মূলত কম্পাইলার, এটা হচ্ছে শুরু থেকে শেষে আসতেছে পড়ে পড়ে। ও প্রথমেই যদি দেখে আমার কন্ডিশনটা এটা ফুলফিল হয়ে গেছে, ও এলস এর কাছে আসবে না, এটাই প্রিন্ট করে শেষ করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আর একটা প্রোগ্রাম করব, সেটা চলেন দেখি। আমি একটু টাইপ করেই করি, আপনাদের বইতে অলরেডি আছে, আমি তারপর মূলত একটু করে দিলে পরে আপনাদের ভালো হয়। আচ্ছা, এখানে ইম্পোর্ট ম্যাথ যেটা দিলাম, এটা হচ্ছে গিয়ে আপনার একটা লাইব্রেরি ফাংশন ম্যাথ। ঠিক আছে? মূলত ম্যাথ, এই ফাংশনটা আমি এখানে হচ্ছে ইনক্লুড করলাম, যেখানে আপনার ম্যাথের অনেক কিছু হচ্ছে প্রোগ্রাম অলরেডি কেউ না কেউ করে রাখছে। অর্থাৎ এখানে পাইথনের যে সাউন্ড আসছে, তো যা বলতেছিলাম, আমরা ম্যাথের একটা ফাংশন অলরেডি হচ্ছে পাইথনে আছে, সেটা আমরা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামে আমি নিলাম, কি কাজ করতেছে এটা আমি আসতেছি। ঠিক আছে? এখানে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে গিয়ে 3 বাহুর মান দিয়ে ত্রিভুজের সম্ভাব্যতা যাচাই পূর্বক ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই তো জানি। কিন্তু কথার কথা আপনার হচ্ছে উচ্চতাটা জানায় নাই, 3টা বাহুর মান আছে, উচ্চতা জানেন না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অন্য আর একটা সূত্র ব্যবহার করি। কোন সূত্র ব্যবহার করি সেটা আস্তে আস্তে দেখবো। তো সেই ক্ষেত্রে ধরেন আমার 3টা বাহুর মান আমার লাগবে, আমি সেজন্য এ বি সি 3টা মান আমি নিয়ে নিব। ঠিক আছে? ইন্টিজার টাইপের 3টা মান আমি নিব। আচ্ছা, আচ্ছা, আপনার কি লেখা দেখতে পাচ্ছেন? কি লেখা হচ্ছে? লেখাগুলো তো স্যার একবারে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আপনার নেট কানেকশন কি ঠিক আছে? জি স্যার। সবারই কি একই অবস্থা? দেখা যাচ্ছে তো ভালোই। আচ্ছা, এখান থেকে কেমন করে যেন লেখা বড় করে। আচ্ছা, নেক্সট ক্লাসে আরেকটু বড় করার আমি চেষ্টা করবো না, আপাতত বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? আমি বই বের করেও আপনাদের এই প্রোগ্রামটা দেখাবো না, আপাতত একটু কষ্ট করে হলেও জুম করে নিয়ে একটু দেখেন। এই সেম আমি এর মানটা নিলাম, এখন আমি বি এর মান নিব। আমার সেই জন্য আমি এটা লিখলাম না, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে আমি হচ্ছে বি এর মান নিচ্ছি। তাহলে 3টা ইনপুট আমি নিচ্ছি, এ বি সি, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য আমি এখানে ইনপুট নিচ্ছি। এরপরে আমি একটা ইফ কন্ডিশন নিলাম। ইফ কন্ডিশন নিয়ে আমি এর মধ্যে কিছু কন্ডিশন লেখার চেষ্টা করব। প্রথমে আমি হচ্ছে গিয়ে এ প্লাস বি আচ্ছা, আপনারা ত্রিভুজের এই সূত্রটা জানেন না? ত্রিভুজের 2 বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়, এই সূত্র কি কেউ জানেন?
একটু রেসপন্স করতে হবে আপনাদের। জি স্যার জানি। অর্থাৎ এই সত্যটা যদি না মানে তাহলে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারবো না। তাহলে পরে এ বি এই দুইটার যোগফল সি থেকে বড় হবে, এরপরে হচ্ছে বি সি এটা হচ্ছে গিয়ে এর থেকে বড় হবে, এরপরে সি এ বি থেকে বড় হবে, এরকম না কন্ডিশনটা? দেখেন আমরা কিন্তু মাঝখানে অ্যান্ড ব্যবহার করতেছি, আমরা অ্যান্ড অর নট এই তিনটার কথা কি মনে আছে আপনাদের? জি স্যার, এন্ড দিয়ে স্যার গুণ করতে হয়, আর হচ্ছে অর দিয়ে যোগ করতে হয়, আর হচ্ছে নট তো না চিহ্ন। আচ্ছা, আমরা কি করলাম, ইফ দিয়ে তিনটা কন্ডিশন আমি করলাম অ্যান্ড দিয়ে, কিন্তু মাঝখানে অর দিই নাই। অ্যান্ড অর্থ হচ্ছে কি এই তিনটা সত্যই আমার মানতে হবে, এখানে যে কোনো একটা মানবে বাকি দুইটা মানবে না, বা দুইটা মানবে একটা মানবে না, এরকম করলে হবে না, এই তিনটা সত্যই আমার মানতে হবে। বোঝা গেছে? আপনারা কি বুঝতে পারতেছেন? এটা মেইনলি কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আমরা হচ্ছে কি ওই যে যেটা স্যার জ্যামিতি। আগে তো আমরা এন্ড মানে যোগ বুঝেছিলাম। অ্যান্ড মানে যোগ বুঝতেছিলাম, সেটার ক্ষেত্রটা আলাদা। আর আমরা যখন কোনো কন্ডিশন নিয়ে কাজ করব তখন এই অ্যান্ড আর অর এর কথা বলি নাই। অ্যান্ড মানে হচ্ছে ওই ক্লাসটা কি করছিলেন, অ্যান্ড মানে দুইটা যদি কন্ডিশন অ্যান্ড দিয়ে থাকে তাহলে পরে এই দুইটা কন্ডিশনেই আমার ট্রু হতে হবে, ঠিক আছে? আর এর মধ্যে এখানে যদি তিনটা কন্ডিশন আমরা এন্ড দুইটা ব্যবহার করতে পারবো, তাই তো? বা চারটাও ব্যবহার করতে পারবো যদি কন্ডিশন বাড়ে। আরো বাড়ে, কিন্তু কথা হচ্ছে আমি যদি আরো অ্যান্ড মানে কথা কথা এখানে তিনটা কন্ডিশন আছে অ্যান্ড দিয়ে, তাহলে আমার এই তিনটা কন্ডিশনই ট্রু হওয়া লাগবে। যদি না হয় তাহলে পরে এলসে চলে যাবে, ঠিক আছে? এর ঠিক এখানে আছে যদি অর থাকতো, এই তিনটা এন্ডের জায়গায় যদি অর থাকতো তাহলে বোঝা যাইতো যে এই তিনটার মধ্যে যে কোনো একটা সত্য মানলে আমার মানে পরবর্তী স্টেপে আমি যাইতে পারবো, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। দেখেন এখানে আমরা এই যে একটু যে দিলাম math.sqrt, এটার কাজ কি জানেন? কেউ কি বলতে পারবেন কি হলো এখানে? স্যার এটা কি রুট ওভারের বিকল্প হিসাবে ব্যবহার হলো? হ্যাঁ, রুটের কাজ করলাম আমরা এই ম্যাথের, অর্থাৎ এই যে শুরুতে যে ফাংশনটা আমরা ব্যবহার করছি, আমরা রুটের যে কাজ, এটা ধরেন কোনো একটা প্রোগ্রামার অর্থাৎ পাইথনের কোনো একটা প্রোগ্রামার তারা হচ্ছে গিয়ে এই ফাংশনের মধ্যে অলরেডি লিখে রাখছে, আমি জাস্ট এই যে এসকিউআরটি এটা যদি আমি নিয়ে আসি তাহলে এই কম্পাইলার বুঝবে যে ও হচ্ছে এখানে রুট নিচ্ছে, এর জন্য আমার এক্সট্রা। এসকিউআরটি মানে বোঝাচ্ছে বর্গমূল, রুট ওভার হ্যাঁ সেভেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমরা কিন্তু এই যে মেসেজটা, এটুকু কিন্তু মেসেজ, আমি কি চাচ্ছি এখানে এটুকু শো করবে ইজ পর্যন্ত, আর এই এরিয়াটা হচ্ছে এই যে এখানের এই এরিয়াটা, এটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। আপনি ইচ্ছা করলে এইটুকু না লিখলেও পারতেন, শুধু এরিয়া লিখলে আপনার জাস্ট এরিয়ার রেজাল্টটা শো করতো। কিন্তু আগে মানে মূলত আমি যে ইউজার তাকে বোঝানোর চেষ্টা করতেছি এখানে কি মূলত প্রিন্ট করতেছি, ঠিক আছে?
অর্থাৎ আমার যদি এই উপরের শর্ত অর্থাৎ কোনোটা যদি না মানে তাহলে পরে আমার সরাসরি মেসেজ এলস এই ইফের মধ্যে আর ওই প্রোগ্রামটা যাবে না, সরাসরি এলসে আসবে এবং এই মেসেজটা শো করবে যে ট্রায়াঙ্গল ইজ নট পসিবল। ঠিক আছে, চলেন আমরা একটা 3টা মান দিয়ে দিই। আচ্ছা, এখানে ইরর দেখাচ্ছে আমার লাইন 2-এ। 2 নম্বর লাইনে কি ভুল করছি? আচ্ছা, সম্ভবত এই ইনভার্টেড কমা এর মধ্যে হবে। দেখেন এখন আমার প্রোগ্রাম রান করতেছে, অর্থাৎ আপনারা কি বুঝতে পারলেন যে আমি এই যে জাস্ট কমাটা এইখানে ছিল, এইখানে আমার নিয়ে আসা লাগলো, কোন কমাটা কোথায় হবে এটা আমাদের বুঝতে হবে। কথা কথা আমি এর ভ্যালু হচ্ছে দিলাম 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3 যদি দিই তাহলে দেখাচ্ছে যে ট্রায়াঙ্গল ইজ নট পসিবল। কারণ কি? কারণ হচ্ছে কি আমার প্রথম শর্ত এ আর বি এই দুইটার যোগফল সি থেকে বড় হবে। দেখেন এ আর বির দুইটার যোগফল কিন্তু 3, এটা কি সি এর থেকে বড় হইল? বড় হইল না, তাই না? বড় হয়েছে নাকি? না। আচ্ছা, এরপরে দেখেন বি আর সি, যেটা বি আর সি কিন্তু হচ্ছে গিয়ে 2 আর 3 যোগ করলে 5 হয়, যা এর থেকে বড়, তাই হচ্ছে না? এর মান হচ্ছে 1, তাহলে এই সত্যটা আমার ফুলফিল হয়েছে। কিন্তু এই এন্ড দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার যে কোনো একটা সত্য যদি ফুলফিল না করে তাহলে পরে আমার এই প্রোগ্রামটা সরাসরি এর ইফের মধ্যে যত কিছু দিছি কোনো কিছুই হবে না, এ সরাসরি আপনার হচ্ছে গিয়ে এলসে চলে যাবে, অর্থাৎ এটা পসিবল হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এমন কি কোনো 3-5 দিলে হতো। 1 3 5? আচ্ছা আমরা ট্রাই করি, 1 দিই, এর ভ্যালু 1 দিলাম, বি এর ভ্যালু 3 দিলাম, সি এর ভ্যালু 5 দিলাম, এটাও তো পসিবল দেখাচ্ছে না। বি প্লাস সি কোথাও নাই, বি প্লাস সি এটা হচ্ছে 8, যা হচ্ছে এর থেকে বড়। আচ্ছা, এ প্লাস বি এটা প্রথম শর্ত মানছে, লাস্টেরটা কি? সি আর এ, সি আর এ হচ্ছে গিয়ে 5 আর 1 6, 6 3 এর থেকে বড় হলো, অর্থাৎ এই লাস্টের শর্ত মানতেছে না। লাস্টেরটা কি মানে? এই এই যে এই দিলাম আমি, ভ্যালু আমি দিলাম, এমন কি কেউ কোনো মান দিতে পারবেন যেটা এটা রান করতে পারে? একটু রেসপন্স করতে হবে। স্যার ট্রাই না করলে তো বুঝতে পারছি না। মানে এই সূত্র কি কাজ করতেছে সেটা বুঝতে বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা চলেন আর একটা লাস্ট ট্রাই করি। এর মান 3 দিলাম, বি এর মান 4 দিলাম, আর সি এর মান দিলাম 5। দেখেন দ্য অ্যাঙ্গেল অফ, এই যে এখন চলে আসছে 6 উত্তর হয়, আসছে না? আপনি দেখেন এই মানগুলা বসায় দেখেন, দেখেন 3টা সত্যই ফুলফিল করছে। এই জন্য এই মধ্যে যে প্রসেস আমরা করছি, যে সূত্র ব্যবহার করছি, এটা রান করছে। এখন কিন্তু মেসেজ শো করে নাই দ্যাট ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, তাই না? জি স্যার, এবার হয়েছে। ওভারঅল কি বুঝতে পারতেছেন যে কি কাজ করলো ইফ আর এলস? জি স্যার। কারো যদি কোনো কনফিউশন থাকে এখনই করতে হবে, কারণ আমরা এই ইফ এলস নিয়েই আমরা সামনে এগোবো। ঠিক আছে, এটাই যদি সমস্যা থাকে তাহলে পরে মনে করেন যে খুবই সমস্যা। আচ্ছা, তাহলে কি এই প্রোগ্রামটা আমরা কেটে দেব? যদি এখনো এখানে কোনোটা বুঝতে সমস্যা হয় করতে পারেন, নাহলে এই প্রোগ্রামটা আমরা শেষ করব এখানে।
আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। কে কে উপস্থিত আছেন? 7-8 3 আছে 3 7, 8, 3, 4 এরপরে 11 নুরি জান্নাত, এরপর স্যার 22 আমিনুল ইসলাম। 16 স্যার 18 16, 18 আর কেউ আছেন? স্যার 5 নাম্বার এমডি হাসান। 16। স্যার 15 হয়ে গেছে, 16 বলছে। আচ্ছা, স্যার 22 22 দিয়েছি। আর কেউ উপস্থিত আছেন? 2, 4, 6, 8 মাহবুব উপস্থিত নেই সম্ভবত। আচ্ছা, আগামীকালকে তো পরীক্ষা আছে, মনে আছে তো সবার? ঠিক আছে, চলেন একটা সহজ প্রোগ্রাম করে দেখি। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে কোনো সংখ্যা জোড় না বেজোড়, এটা আমরা কিভাবে বের করতে পারি? কেউ কি বলতে পারেন ম্যাথমেটিক্যাল টার্মে? কারো মাথায় কি কোনো লজিক আসছে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে কোনো একটা সংখ্যা জোড় না বেজোড় কিভাবে বের করতে পারি? স্যার 2 দিয়ে ভাগ করলে তো বোঝা যায় জোড় না বেজোড়। আচ্ছা, ধরেন একটা 2 দিয়ে আমি বের করলাম, 3 আমরা ভাগ করতেছি, 2 একে 2, ভাগশেষ আমার 1 থাকতেছে। আর যদি কোনো একটা জোড় সংখ্যা নিতাম, ধরেন 6, তাহলে 3 বার যাইতো, এখানে 6, এখানে 0। এই দুইটার মধ্যে কি এমন তফাৎ আছে যাতে আমি বুঝতে পারবো একটা কোনোটা জোড় কোনোটা বেজোড়? ভাগশেষ থাকে এবং ভাগশেষ থাকে না। হ্যাঁ, এই ভাগশেষ আমাদের মেইন টার্গেটটা হবে ভাগশেষ। এবং আমরা প্রোগ্রামিং এর গত চ্যাপ্টারে আপনাদের দেখাইছিলাম যে ভাগশেষ কিভাবে আমরা বের করি। ভাগশেষ বের করার জন্য কোন চিহ্নটা ব্যবহার করি? ইন্টিজার নাম্বার হলেই তো মনে হয়ে যাবে। ইন্টিজার নাম্বার হলে হবে, ওটা একটা লজিক, কিন্তু আমরা এটা হচ্ছে ভাগশেষ কি হয় মানে বের করা নিয়ে আমরা হচ্ছে করতে যাচ্ছি। ঠিক আছে, এখন ইন্টিজার নাম্বার আপনার এই যে 3 কি ইন্টিজার নাম্বার না? 3, 5 দিলে ফলাফল তো দশমিকে আসবে। না, আপনার সেটা তো ঠিক আছে, সেটা তো বুঝতে হবে। আমি দশমিকে আনার জন্য আমার তো যে প্রোগ্রাম রান করবে, কথার কথা আমি যদি প্রোগ্রাম একটা প্রোগ্রাম লিখলাম, সেখানে আমি হচ্ছে জাস্ট 2 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করে দিচ্ছি, যদি ওইটা দশমিক আসে তাহলে পরে আমার হচ্ছে গিয়ে সেটা আপনার অড নাম্বার হবে, না হলে ইভেন নাম্বার হবে। এই তো লজিক, তাই তো? আপনি যে লজিক বললেন ওইটাতেও হবে, কোনো সমস্যা নাই। জি স্যার। কিন্তু সহজে আমরা আরো সহজে করতে যাচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই ভাগশেষ নিয়ে আমরা কাজ করব। তো ভাগশেষ নিয়ে কাজ করার জন্য আমরা হচ্ছে এক কাজ করতেছিলাম, যে আমরা এই পার্সেন্টেজ একটা চিহ্ন ব্যবহার করতেছিলাম, তাই না? পার্সেন্টেজ চিহ্ন কথা কথা আমি x এর মান আমি ইউজারের কাছ থেকে নিব, নিয়ে ওটা হচ্ছে 2 দিয়ে আমরা ভাগ করব, এবং ভাগশেষ যদি 0 হয়। স্যার জি স্যার বলছিলাম এই মাঝে মাঝে একটা শব্দ আসছে,
এটা কি স্পিকার লুজ কানেকশন এর জন্য নাকি? এখনো কি শব্দ আসতেছে? আর বিটিভির মতো ঝিরঝির এখন শব্দ এখন কি কমছে? জি স্যার। ঠিক আছে, মনে হয় অধিকাংশ সময় স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার, কিন্তু মাঝে মাঝে ওই শব্দটা আসছে। হেডফোনের জন্য হয়তো হতে পারে। ওই লুজ কানেকশন হলে যেমন শব্দ হয় এরকম। জি জি জি। আচ্ছা, একটু ধৈর্য নিয়ে দেখেন। তো আমি প্রোগ্রামটা করব আপনাদের, প্রথমে কিন্তু অ্যালগরিদম ফ্লো চার্ট করানো হয়েছে, অর্থাৎ আমি যে একটা প্রোগ্রাম করব এর পিছনে কি লজিক আছে সেটা আমার আগেই মাথায় আনতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি কি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব। এর জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স বা এ, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। এটা হচ্ছে ইন্টিজার টাইপের আমি ভেরিয়েবল নিব। আচ্ছা, নিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে ইনপুট নিব। ইনপুটের মধ্যে আমরা একটা মেসেজ শো করে দিতে যাচ্ছি, ইন্টার দ্য নাম্বার। এটা একটা ইনভার্টেড কমার মধ্যে হবে। এই যে ইন্টার দ্য নাম্বার, আমরা জাস্ট একটা নাম্বারই নিব, ওয়াই এর দরকার নেই। তাহলে আমরা একটা ইউজারের কাছ থেকে এক্স এর মান আমি নিয়ে নিচ্ছি, ভালো কথা। এরপরে আমি একটা কন্ডিশন ব্যবহার করব, ইফ কন্ডিশন। এই যে অটোমেটিক কি করতেছে, যেটা আমরা করলাম যে আমরা এক্স এর যে একটা মান নিব, সেই মানটা হচ্ছে 2 দিয়ে ভাগ হবে এবং ভাগ শেষ যদি 0 হয়, এটা একটা ইকুয়াল টু কিন্তু দিলে পারে এটাকে ভেরিয়েবলে রাখার মতো হইতো। ডবল ইকুয়াল টু যখন, তখন হচ্ছে সমান সমান যেটা বলে, ঠিক আছে? এটা শূন্যের সমান যদি হয়, সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে এখানে প্রিন্ট করব। প্রিন্ট হবে হচ্ছে ইভেন, ঠিক আছে? ইভেন এরকম হইতে পারে, দ্য নাম্বার ইজ ইভেন। আপনাদের ইচ্ছা মতো এখানে মেসেজ শো করতে পারেন। এরপরে আমি এলস নিব, যে যদি আমার এইটা ইফ যদি এটা সত্য না হয় তাহলে পরে অটোমেটিকলি, যদি অপশনে তো আমার দুইটা হয়, জোড় না বেজোড়। যদি আমার জোড় না হয় তাহলে ওই সংখ্যাটা অবশ্যই বেজোড় হবে, হিসাব তো ওইটাই, তাই না? চলো এই প্রোগ্রামটা আমরা রান করি। রান করার পরে দেখেন এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কেউ কি বলতে পারবেন আমি কোথায় ভুল করছি বা কি ভুল হয়েছে? স্যার এক্স এর যে দিস নাম্বার ইনপুটের পরে ওই সার্চগেটের পরে একটা স্পেস আছে মনে হচ্ছে। এই যে এখানে ইফের পরে নেক্সট আর উপরে প্রথম এক্স এর মানের যে নাম্বারের পর নাম্বারের পর বলতে এই যে ইন্টার দা নাম্বার, তারপরে যে বিসর্গ চিহ্ন দেওয়ার পরে যে কমা, ওর মাঝখানে মনে হচ্ছে একটা স্পেস আছে। আচ্ছা, কেটে দিলাম। আর কোনো সমস্যা? আচ্ছা, এরপর আচ্ছা, দেখেন তাও ইরর। সেকেন্ড ব্র্যাকেট ইভেন ইজ। স্যার ওই যে প্রথম নম্বরে যে ইন্টার দা নাম্বারের পরে ওই চিহ্নটা হবে? এই যে এটা ক্লোন, জি জি। ক্লোন এটা আমি মেসেজ শো করতে, এটা আপনি যা ইচ্ছা দিতে পারেন। আচ্ছা, ক্লোনও কেটে দিলাম। স্যার 4 নম্বরে আচ্ছা, উনি ঠিক কথা বলছেন। দেখেন আমার যে ভুলটা করছে এটা লাইন 4 এই যে এখানে দিয়ে দিয়েছে অলরেডি, অর্থাৎ আমার ঝামেলা আছে 4 নাম্বার লাইন, অর্থাৎ এই এলসে আমার 3 নাম্বার লাইন পর্যন্ত কোনো ঝামেলা ছিল না। বোঝা গেছে? লাইন 4-এ। এখন লাইন 4-এ কি ভুল হতে পারে যে বললেন 4 নাম্বার লাইনে ভুল আছে? কোলন। এখানে ক্লোন হবে না, না হবে নাকি কি হবে এখানে? কোলন হবে না। না, ক্লোন হবে। আপনি দেখেন আমি এই এলস এর আগে, আপাতত দেখেন এটা এই ফরম্যাটে আছে কিন্তু ভুল দেখাচ্ছে। আমি এলস এর আগে জাস্ট একটা স্পেস কেটে দিলাম। এখন দেখেন প্রোগ্রামটা রান করতেছে, ইন্টার দ্য নাম্বার। যদি আমি এখানে 5 প্রেস করি তাহলে দ্য নাম্বার ইজ অড, ঠিক আছে না? বেজোড় সংখ্যা। তাহলে কি বুঝলেন ওভারঅল আমি কি ভুল করছিলাম?
এলস এর আগে স্পেস দেওয়া। অর্থাৎ আমি এই যে এই প্রোগ্রাম পাইথনের একটা ব্যাপার আছে কি যে আপনি এই যে ইফ যে বরাবর লিখতেছেন এই বরাবরই তার পরবর্তী অর্থাৎ ইফের পরে আপনি এলস ব্যবহার করতেছেন। আপনি এই যে আগে এখানে যে স্পেসটা দিছিলাম এর অর্থ হচ্ছে এই ইফের মধ্যে আমি এলস দিছি, ঠিক আছে? অর্থাৎ এই ইফের মধ্যে আমি এলস দিছি, এরকম একটা প্রবলেম। এই জন্য আমার সিনট্যাক্স এরর দেখাচ্ছিল। তাহলে এই নর্মাল প্রোগ্রামটা কি আমরা বুঝতে পারছি যে কি কাজ করলো, ইফ এলস এর যে কাজটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওভারঅল আমরা আজকে দুইটা প্রোগ্রাম করলাম, সেখানে আমরা ওই যে অ্যান্ড অর ওইটার ব্যবহার দেখলাম, তারপর ইফ এলস এর ব্যবহার দেখলাম, এরপরে আরেকটা আছে এলস ইফ। আমরা কতদিন বলছিলাম যে আমরা একটা প্রোগ্রাম করব গ্রেডিং সিস্টেমের, ঠিক আছে? তো চলেন এই প্রোগ্রামটা একদম সহজে আমরা শেষ করি। তো এর জন্য আমি একটা অর্থাৎ আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নেব না যে আমি কত নাম্বার পাইছি। তো এর জন্য আমার একটা ভ্যালু আমি হচ্ছে একটা ডিক্লেয়ার করব। এক্স নামে একটা ভেরিয়েবল, আচ্ছা এক্স বাদ দিয়ে আমরা এন নামে একটা ভেরিয়েবল, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এক্স দিলেও হইতো কিন্তু, ঠিক আছে? টিচার দ্য মার্কস দি, অর্থাৎ এই প্রোগ্রামটা এরকম হবে যে আমি আমার মার্ক দিব, ও আমাকে জানায় দেবে আমি কোন গ্রেড পাইছি, ঠিক আছে? তো এর জন্য আমি যে নাম মার্কটা দিব ওইটাও হচ্ছে গিয়ে ইউজারের কাছ থেকে নেবে। এন একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম। আপনি ইচ্ছা করলে ফ্লোটও নিতে পারেন, আপনার মার্ক যদি ভগ্নাংশ আসে আপনার ইচ্ছা। স্বাভাবিকভাবে আমরা ভগ্নাংশ মার্ক আর কি দেখি না, খুব কম দেখি। ভগ্নাংশ থাকলে টিচার ওইটা পূর্ণ মার্ক দিয়ে দেয়, তো যেখানে কম্পিটিশন আর কি একটু কম হয়, ঠিক আছে? তো এখানে আমরা শুরুতে ইফ কন্ডিশন ব্যবহার করব। আচ্ছা, আমরা এ প্লাস মার্ক কত ধরবো? 80, ঠিক আছে। তাহলে পরে দেখেন আমরা প্রথম কন্ডিশন নিলাম হচ্ছে ইফ যদি এন এর মান অর্থাৎ আমি যে মানটা দিব এটা 80 সমান বা বড় হয়, তাহলে পরে কি প্রিন্ট করবে? প্রিন্ট হচ্ছে এ এ প্লাস। প্লাস। এরপরে বলেন তো আমরা পরবর্তী কন্ডিশনকে প্রিন্ট বরাবর লিখবো নাকি ইফ বরাবর লিখবো? ইফ বরাবর লিখতে হবে। ইফ বরাবর লিখতে হবে। তো এরপরে আমরা নতুন একটা জিনিস আমরা ব্যবহার করব, এলস ইফ, ঠিক আছে? যখন আমার কন্ডিশন অনেকগুলা হবে তখন আমি ইফ আর এলস ব্যবহার করতে পারবো না। ইফ এলস হচ্ছে জাস্ট দুইটা, আপনি ইচ্ছা করলে ইফের পরে এলস 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 ব্যবহার করতে পারেন, কিন্তু ভালো নিয়ম হচ্ছে ইফের পরে যদি আমার অনেকগুলো কন্ডিশন থাকে তাহলে এলস ইফ ব্যবহার করা। এলস ইফ হচ্ছে ইএল আই এফ, এটা, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে গিয়ে 70-এর সমান বা 70-এর থেকে যদি বড় নাম্বার হয় তাহলে পারে সেক্ষেত্রে আমি এ মার্ক দিব, এ দিব, ঠিক আছে? আচ্ছা, এটা 60-এর থেকে সমান বা 60-এর থেকে বড় দিলে আমরা হচ্ছে এ মাইনাস। আচ্ছা এ মাইনাস দিলাম। এটা কি বি হয় না বি প্লাস হয়? বি হয়, বি প্লাস মানে। আচ্ছা, এটা কি সি? সি হবে। ঠিক আছে, সি। এরপরে
আচ্ছা, এইটা আমরা লাস্ট দিলাম, আর আমরা কোনো গ্রেড রাখতেছি না। এরপরে যদি কেউ 40-এর নিচে পায় তাহলে আমরা ফেল দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা যেটা ব্যবহার করব ওটা হচ্ছে কি এলস। তাহলে কি মোটামুটি কোড লেখা দেখে কি বুঝতে পারলেন কি হলো? যখন আমার দুইটা মাত্র কন্ডিশন ছিল তখন আমি if আর এই লাস্টের এলস ব্যবহার করতেছিলাম, তাই না? আর যখন আমার কন্ডিশন অনেকগুলা, সেই ক্ষেত্রে আমরা এলস ইফ করে এক একটা শর্ত আমি লিখতেছি। তো চলেন আমি এখানে হচ্ছে প্রোগ্রামটা রান করি। তো ইন্টার দ্য মার্কস এর কথা বলতেছে, কথা আমি এখানে 85 দিলাম। তাহলে দেখেন এ প্লাস শো করতেছে। আচ্ছা, বাদ দেন, আমরা হচ্ছে এখন 55 আমরা দেখব। 55 যদি আমি দিই তাহলে কি বি দেখায়, কারণ আমি এটা হচ্ছে 50-এর থেকে বড় বা সমান, ঠিক আছে? এখন আমি যদি এটা দিই হচ্ছে আপনার 30, তাহলে এফ আসছে। কিছু কি বুঝতে পারলেন কি কাজ করলো এই প্রোগ্রামটা? জি স্যার, বুঝতে পারছি। কোনো ধরনের কি কনফিউশন আছে? না স্যার, আর এই প্রোগ্রামিংটা অনেক সুন্দর লাগলো স্যার। এত মানে এর আগে যতগুলো করা হয়েছে এর থেকে এটা অনেক সুন্দর লাগলো। আচ্ছা, মূলত এগুলা বুঝতে পারলে মানে সহজই লাগে। হ্যাঁ, আপনাদের সহজ প্রোগ্রাম করানোর উদ্দেশ্য হচ্ছে এই যে বেসিক যেটা, এটা হচ্ছে গিয়ে যাতে বুঝতে পারেন, এটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। বড় বড় প্রোগ্রাম তো আপনার এই বেসিক সিনট্যাক্স দিয়ে তো কাজ করে, বেসিক লজিক দিয়ে। যে আপনি হচ্ছে গিয়ে যেমন যদি ওয়েবসাইটের ক্ষেত্রে যান তাহলে পরে দেখা গেল যে আমি যদি এই বাটনটা প্রেস করি তাহলে পরে অমুক নাম্বার পেজে যাবে, সেখানে ইফ এলস ব্যবহার করতে পারেন, এরকম আর কি। লজিক্যালি আপনার যেটা দরকার হয় সেটা আপনি ব্যবহার করবেন। তো এইগুলা ছিল আমাদের আজকের মূলত যে 5 নাম্বার অধ্যায়, এই হচ্ছে এই অধ্যায়ের মেন টপিক। আমরা মূলত দেখলাম হচ্ছে কি ইফ, তারপরে ইফ এলস, তারপর ইফ এলস ইফ, আর হচ্ছে লাস্টে এলস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অধ্যায়। এখানে যত আলোচনা করা হয়েছে বা যা কিছু এটা। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকে পাস, কন্টিনিউ আর ব্রেক। এটা আমরা পরে প্রোগ্রামিং এ আমরা দেখব, ঠিক আছে? এটা যখন লুপে যাব তখন আমাদের এই যে ব্রেকটা ব্যবহার করতে হবে। লুপ আমার শেষ হয়ে যাবে তখন ব্রেক। তো যাই হোক, এটা আপাতত মাথায় অতটা নেওয়ার দরকার নেই। এই সংজ্ঞাগুলো মুখস্থ করেন আর কত ধরনের আছে এগুলো মুখস্থ করেন, ঠিক আছে? আর এই যে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, এগুলো আমরা যা কিছু করলাম, এই যে এটা হচ্ছে সিনট্যাক্স আমাদের, অর্থাৎ এটা হচ্ছে এই যে গঠন প্রণালী যা বলে, এটা আমাদের মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? এখানে এই যে ছোট ছোট প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা, আচ্ছা কেউ কি এই প্রোগ্রামটা কি করছে কেউ কি বুঝাই দিতে পারবেন? এখানে এমন কেউ কি আছেন? একটু রেসপন্স করতে হবে, যেহেতু আমাদের সময় লিমিটেড। যদি না বোঝেন আমি বলে দিচ্ছি। ধনাত্মক সংখ্যার প্যাটার্ন মূলত। হ্যাঁ, এখানে তো বলাই আছে আমার প্রবলেমটা এটা, কিন্তু এই যে এখানে প্রোগ্রাম কি করছে, ভিতরে কি করছে, এটা একটু বলেন, ব্যাখ্যা করেন লাইন বাই লাইন। এখানে এই নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে পরে প্রথমে এই নাম্বারটা বলবে যে এটা পজিটিভ নাম্বার। এরপরে আবার আরেকটা দিয়েছে যে এই নাম্বারটা অলওয়েজ, এখানে কি লিখেছে, প্রিন্টেড। অলওয়েজ প্রিন্টেড। এই অলওয়েজ প্রিন্টেড এর বিষয়টা তো স্যার জানি না। এটা জাস্ট প্রিন্টের ব্যাপার যেটা থাকে, এটা আপনার মেসেজ শো করে। ধরেন এটা না দিলেও আমার কোনো সমস্যা নেই, এটা বাদ দেন, পরের লাইন থেকে পড়েন। আচ্ছা, তারপরে -5 যদি হয়, এখানে বলছে ইফ নাম্বার 0 থেকে বড়, -5 তো 0 থেকে বড় না, তাহলে পরে বলছে কি দা পজিটিভ নাম্বার।
প্রিন্ট অলসো, এটা তো ইলস ব্যবহার করে নিচ্ছে না, নিচেই করছে। এটা মানে আমরা তো এখানে যা কিছু আলোচনা করা হয়েছে এই তিনটাই দেখানো হয়েছে না, এই তিনটাই তো আলোচনা করা হয়েছে হ্যাঁ না। এরা বইতে প্রথমে ইফ এর উদাহরণ দেবে, তারপরে ইফ এলস এর উদাহরণ, তারপরে ইফ এলস ইফ এর, ঠিক আছে? তো আমরা জাস্ট এটা ইফ দিয়েই শো করছে। আমি এটা দেখালাম যে আপনার ইফ দিলেন এলস লাগবে এরকম ব্যাপার না, ইফ দিয়েও আপনি শেষ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি এই যে সিনট্যাক্স ইফ আর এলস এর, ইফ এলস একসাথে কিভাবে ব্যবহার করবেন, যা আমাদের অলরেডি করা শেষ। এরপরে হচ্ছে কি এই যে আরেকটা এলস ইফ, অর্থাৎ এই যে ইভেন আর অডের প্রোগ্রাম এটা আমরা করলাম না মাত্রই, জি দেখেন স্যার। সেম জিনিস, এটা শেষ। তারপরে এই যে যেই জিনিসগুলো দেখতেছেন এই ফ্লো চার্টগুলো দেখবেন কিভাবে কাজ করতেছে, খুব ইম্পর্টেন্ট না ফ্লো চার্টগুলো, কিন্তু কিভাবে কাজ করতে এটা জানার জন্য এটা ভালো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা যে প্রোগ্রামটা ওই যে ইসের করলাম, তিনটা বাহু দিয়ে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, এটা হচ্ছে এই প্রোগ্রামটা করলাম, এটা আমরা রান করছি না, জি স্যার। এটা আমাদের তাহলে শেষ। আচ্ছা, এই যে একটু আগে শেষ করলাম এইটা, যে আপনার গ্রেডিং সিস্টেমের যেটা। আচ্ছা, এখন গ্রেডিং সিস্টেমের কিন্তু এর থেকেও আরো আধুনিক করা যায়। এখন কথার কথা কেউ যদি আপনার 120 ধরেন, এখানে হচ্ছে কি আমি যদি প্রেস করি 110, তাহলে আমার A+ দেখাচ্ছে, কিন্তু আমার পরীক্ষা 100 মার্কের। তার মানে এই প্রোগ্রামে আরো কিছু অ্যাড করতে হবে না? আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এখানে 100 বেশি হলে তো আর প্রোগ্রাম শো দেখাবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে একটা অ্যান্ড অ্যাড করে দিতাম এবং এখানে হচ্ছে যদি 100 দিতাম, তাহলে পরে আমার এটা শো করার কথা ছিল না। চলুন আরেকবার প্রেস করি, ধরেন 110 যদি আমি প্রেস করি, এ অন্য কিছু নিল। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটার সাথে অ্যান্ড দেওয়া লাগতো, বুঝতে পারছেন? এখানে অ্যান্ড দিয়ে আমার এরপরে হচ্ছে দেখা গেল 89 দিতাম, সরি 79। লজিকটা কি বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, সবগুলোই ওর উপরে লাগবে তাহলে। হ্যাঁ, সবগুলো করা লাগবে, অর্থাৎ আমার দুইটা কন্ডিশন তখন হচ্ছে মানে এক একটা ইসের মধ্যে দুইটা কন্ডিশন আমি আনলাম। এই দুইটা কন্ডিশনও যদি আমার মেনটেন করে তাহলে পরে আমার এইটা দেবে। ব্যাপারটা এরকম, এটা আপনারা বাসায় করে নেবেন। হ্যাঁ, এক্সট্রা মেসেজ শো করে দেখা গেলো আপনি হচ্ছে ওইটা যদি 110 যেটা ওইটা সরাসরি যদি করেন তাহলে পরে ওইটা প্লিজ ইন্টার ভ্যালিড মার্ক, যেমন কথার কথা এই প্রোগ্রামটাই যদি আমরা এরকম করতাম। স্যার এখানে তো আমরা ওই প্রথমে একটা শর্ত দিয়ে দিলেই তো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথাই বলছি, শুরুতেই যদি আমরা আরেকটা ইফ দিয়ে দিতাম, ধরেন ইফে দিয়ে দিতাম হচ্ছে n is greater than 100, আচ্ছা এলসিফে আমরা এটা কত দিয়েছিলাম, 80। আচ্ছা, এই যে এখানে আমার ই করতেছে 80 থেকে বড়, এই জন্য আমার এই প্রোগ্রামটা এই 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 শর্তটা নিচ্ছে না। তো
তো যাই হোক, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা আমার যে ইস্যুটা হচ্ছিল যে আমি 110 প্রেস করলে পারে কি জন্য আমার A+ দেখাচ্ছে, এটা আপনারা বাসায় সলভ করে আমাকে গ্রুপে সেন্ড করবেন এবং রান করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্কে আপনাদের নাম্বার যোগ হবে। বুঝতে পারছেন? ঠিক আছে। ঠিক আছে। এটা একটা সহজ প্রোগ্রাম ছিল, যেটা এখন হচ্ছে কয়টা বাজে সেটার উপর নির্ভর করে গুড মর্নিং বা হচ্ছে গুড আফটারনুন, গুড ডে, ইভিনিং এগুলো আর কি শো করবে। তো ওই একই রকম এই গ্রেডিং সিস্টেমের মতোই লজিক এক, ইফ আর এলস ইফ দিয়ে আপনার করছে। এই 10 যেটা, এটা টাইম, ঘড়ির ঘন্টা কতর মধ্যে, বুঝতে পারছেন? আর এই যে এই প্রোগ্রামটা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা এটা বের করতে হবে। এটা বাসায় নিজে নিজে দেখবেন। এটা করার দরকার নাই। এটা যদি না বোঝেন আগামী ক্লাসে বলবেন যে এটা বুঝি না, এটা করে দেখাবো। কিন্তু এটা আপনারা বাসায় দেখবেন যে কি বোঝেন নাই, ঠিক আছে? এইটা জাস্ট করার জন্য। আর আপনাদের যেটা হোমওয়ার্ক দিলাম, যে এই যে উপরের যে প্রোগ্রাম গ্রেডিং সিস্টেমের, এটা যে বাগ ছিল অর্থাৎ যে ঝামেলাটা ছিল, এটা সলভ করে আপনারা গ্রুপে ছবিটা আপলোড দিবেন, ঠিক আছে? এটার জন্য মার্ক আছে। যারা যারা আপলোড দিবেন না তাদের জন্য মার্ক অ্যাড হবে না। যেমন এই যে আপনাদের হোমওয়ার্কের জন্য আলাদা একটা ঘর করা আছে কিন্তু, ঠিক আছে? স্যার আমার প্রেজেন্টটা একটু করে দিয়েন স্যার। কি নাম আপনার? স্যার শেখ নাসির 14। তো তারপরে এখানে কয়েকটা কোশ্চেন দাগানো আছে। এই কোশ্চেনগুলো আপনারা পড়ে ফেলবেন। মেনলি আমাদের টার্গেট থাকবে প্রোগ্রাম, ঠিক আছে? এবং যে জিনিসগুলা আমাদের এই যে স্টেটমেন্ট কাকে বলে, তারপরে হচ্ছে এই যে কন্ডিশনাল আনকন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্টের উদাহরণ, এগুলো জাস্ট সহজ জিনিস, কিন্তু দেখা গেল না পড়লে এগুলো পারবেন না। হ্যাঁ, ফ্লো কন্ট্রোল কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ। ইফ এলস এটাও দেখতে পারেন। আচ্ছা, নেস্টেড ইফ আপাতত আমরা কোনো প্রোগ্রাম দেখাচ্ছি না, এটা একটু পরে আমরা যে দেখবো, মানে অর্থাৎ একটু 2টা ক্লাস পরে, যে এর নেস্টেড ইফ এর অর্থ হচ্ছে কি, ইফ কন্ডিশনের মধ্যে আবার ইফ কন্ডিশন। দেখেন এই যে ইফ একটা কন্ডিশন, এর মধ্যে আমার আর একটা ইফ দিলাম। আমরা ওই যে প্রোগ্রামে যে ভুলটা করতেছিলাম, আমরা এই এলসটা কিন্তু এখানে দিচ্ছিলাম, এজন্য আমাদের প্রোগ্রামটা কি করতেছিল, মানে ভুল দেখাচ্ছিল, ঠিক আছে? এখানে যদি আমরা ইফ দিতাম তাহলে এবার আর একটা কন্ডিশনের মধ্যে হতো, অর্থাৎ একটা কন্ডিশনের মধ্যে আর একটা কন্ডিশন আমি যখন দিব সেটা হচ্ছে নেস্টেড হবে। বুঝতে পারছেন? এই যে নেস্টেড ইফ, এটা বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মুখস্থ করে ফেলতে হবে। ব্রাঞ্চিং লুপিং কাকে বলে, লিপ ইয়ার কিনা যাচাইয়ের একটা প্রোগ্রাম। এর হচ্ছে দেখেন এখানে অর ব্যবহার করছে, অর এবং অ্যান্ড দুইটা ব্যবহার করছে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা হইলেই হবে এবং এইটা মাস্ট হওয়া লাগবে। বুঝতে পারছেন কি বললাম? আপনারা বাসায় দেখবেন আমি যে কয়টা প্রোগ্রাম রান করাই দিলাম, তো সেগুলো তো মোটামুটি ধরে নিছি বুঝতে পারছেন। যেগুলো রান করে নাই ওগুলো যদি বাসায় বুঝতে ঝামেলা হয় তাহলে পরে ক্লাসে বলবেন বা গ্রুপে লিখে রাখবেন যে হচ্ছে এটা বুঝতে পারি নাই, তাহলে আমরা নেক্সট ক্লাসে শুরুতে ওটা হচ্ছে সলভ করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার 5 মার্কের কোশ্চেনের জন্য, জাস্ট এটা বললে হবে। তো এই হচ্ছে আমাদের 5 নাম্বার অধ্যায়। আজকে প্রোগ্রাম মানে যে ক্লাসটা আমরা করলাম, এটা নিয়ে বুঝতে কি কারো কোনো কষ্ট হয়েছে? অর্থাৎ শুরু থেকে যারা ক্লাসে ছিলেন, যারা অ্যাটেন্ড করছেন তাদের না, যারা শুরু থেকে ক্লাস করছেন তাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? ইনশাআল্লাহ এটা পারবো, প্র্যাকটিস করি দেখি। ঠিক আছে, এই যে প্রোগ্রামগুলো করছি এগুলো তো অবশ্যই রান করে দেখবেন, ঠিক আছে? রান করলে প্র্যাকটিস হবে,
পারলে যেহেতু রান করলেই শুধু হবে না, এই প্রোগ্রামটা আপনার খাতায় লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি খাতায়ও লিখে দেখবেন যে কি অবস্থা। প্র্যাকটিস না করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ছোট ছোট কিছু ভুল ছিল, এই যে আমরা কমা যদি এইখানের পরিবর্তে যদি একটা ব্র্যাকেটের পরে কমা দিই, তাহলে পরে এই প্রোগ্রামটা রান করবে না, এরর দেখাবে। এই যে দেখেন এরর করছি কত নাম্বার লাইনে, 1 নাম্বার লাইনে সরাসরি শো করতেছে। জাস্ট আমার একটা মানে দাড়ি কমা সেমিকোলন টাইপের ভুল এখানে ধরতেছে। তারপর এই ফের নিচে কোনটা হবে বা এই যে প্রিন্টের নিচে কোনটা হবে, এগুলা পাইথনে হচ্ছে খুব ভুল ধরে, যা সিতে নাই। ঠিক আছে, সিতে আমরা কোড সাজানোর জন্য, সুন্দর দেখার জন্য এগুলা সাজাই, কিন্তু এখানে আমার এই কোনটার নিচে কোনটা হবে বা কোনটার পাশে কোনটা হবে, এটা কিন্তু একটা বড় একটা ইস্যু। তো যে কথাগুলো বললাম এটা একটু মাথায় রাখবেন এবং প্র্যাকটিস করবেন। আর আগামীকালকে আপনাদের পরীক্ষা আছে, সবাই শেষ করবেন যথাসময়ে। ওই খাতা রেডি করার নিয়ম তো একই, খাতা সবাই নাম এবং হচ্ছে সাবজেক্টের নাম লিখে রেডি করুন এবং খাতার উপরের ডান পাশে পেজ নাম্বার দিবেন। তো সবাই পরীক্ষায় উপস্থিত হবেন আশা করি এবং ভালো মতো পরীক্ষা দিবেন। তো ভালো থাকেন সবাই।